প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি আপনাদের প্রিয় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। আজকে আমরা কথা বলবো কান গলা রোগ নিয়ে। এটা কেন হয়, চিকিৎসা কী, এটা প্রিভেনশনের কোনো উপায় আছে কিনা, এই বিষয়গুলো বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার কাজী আতিকুজ্জামান, তিনি বিভাগীয় প্রধান এবং অধ্যাপকের দায়িত্বে আছেন ইএনটি বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার আতিক, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমরা প্রথমে যে প্রশ্নটি করব আপনার কাছে, যে আসলে কান গলা রোগ এটা কিন্তু আমাদের সাথে অনেক প্রচলিত একটা রোগ, গ্রামে গঞ্জে সব জায়গায় আমরা দেখি কান পচা রোগ বলে, কান গলা রোগ বলে। আসলে এটা কারণটা কি? কান পাকা রোগ বাংলাদেশের সবচেয়ে, আমার মনে হয় যদি বলি যে কমন রোগগুলোর মধ্যে একটা, সেটা ভুল হবে না। কারণ আমাদের এক নম্বর কারণ হচ্ছে আমাদের গ্রামের মানুষ এটা বেশি হয়, আমাদের হাইজিন মেনটেন করার একটা প্রবণতা কম, এবং আমাদের একটা বদভ্যাস হচ্ছে আমরা প্রচণ্ড পরিমাণে কান নাক এগুলা চুলকাই, এবং আমরা রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে অনেক লোকজন কান পরিষ্কার করে, ওদের কাছে আমরা কান পরিষ্কার করতে যাই, এবং একটা গ্রামের একটা বিরাট অংশ এই কাজটা করে, এবং এটা থেকে কানের ইনফেকশন হয় এবং কান পাকা রোগ হতে পারে। যদি অনেক সময় নাকের হাড় বাঁকা থাকে, নাকে পলিপ থাকে, সেখান থেকে কান ইনফেকশন হয়, কান পাকা রোগ হতে পারে। আর ছোটদের ক্ষেত্রে ওদের টনসিল এবং অ্যাডেনয়েড, ওখান থেকে কানের ইনফেকশন হয়, কান পাকা রোগ হয়। আমাদের একটা ধারণা ছিল যে পুকুরে ডুব দিয়ে গোসল করলে পানি ঢুকে গেলে, বা গোসলের সময় পানি ঢুকে গেলে রিইনফেকশনে পাস হয়, এটাও কিন্তু আমাদের একটা ধারণা আছে। আমাদের দেশের বলবো না, মানে সবারই একটা প্রচলিত ভুল বলতে পারি আমরা, যে বলে যে কানে পানি ঢুকে যাওয়ার পরে কানে ইনফেকশন হয়েছে, অথবা বাচ্চার মায়েরা এসে বলেন যে বুকে দুধ কানে চলে গেল, অথবা বমি করার পর কানে গিয়ে সেটা ইনফেকশন হয়েছে। তবে এটা সত্যি না, কারণ যার কানের পর্দা সুস্থ আছে, সে কানে পানি যাক, দুধ যাক বা ময়লা কিছু গেলে সহজে ইনফেকশন হওয়ার কথা না। হ্যাঁ, এই ঘটনাটা ঘটতে পারে যদি শুধুমাত্র আগে থেকে কারো কানের পর্দা ফাটা থাকে, তখন কানে পানি গেলে বা খাবার বা ময়লা কিছু গেলে তখনই শুধুমাত্র ইনফেকশন হবে। সুস্থ মানুষ পুকুরে ডুব দিয়ে গোসল করলে নর্মালি কানে ইনফেকশন হওয়ার কথা না। অনেক সময় দেখা যায় যে কানের তো আসলে পর্দা আছে একটা ভিতরে, যেটা দিয়ে কিন্তু আপনার বহিকর্ণ, অন্তকর্ণ একটা বা বদ্ধকর্ণ তিনটে ভাগে ভাগ করা যায়। একটা পর্দা থাকে, টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেন যদি রাপচার না হয়, তাহলে তো পাস আসার কথা না, যেটা আমরা বলছি যে আপনার কান গলা রোগ বা কান পচা রোগ। এটার প্যাথোলজিটা কি আসলে? কান থেকে পুঁজ পড়া বা কান পাকার অনেকগুলো কারণ হতে পারে। তার মধ্যে কানের পর্দা যদি ঠিক থাকে তাহলে হতে পারে, কারণ বহিকর্ণে ইনফেকশন হয় আমাদের। বহিকর্ণে যে আমাদের স্কিন থাকে, কার্টলেজ থাকে, এখানে ইনফেকশন হতে পারে, লোমের কোপে ইনফেকশন হতে পারে, ওখানে পেকে গিয়ে কান থেকে পুঁজ আসতে পারে। ফাঙ্গাস হয়, আমরা বলি যে অটোমাইকোসিস হয়েও কান থেকে পানি আসতে পারে এবং কানে ব্যথা হয়। তারপর হচ্ছে কানে ওয়্যাক্স জমে, ময়লা, আমরা গ্রামের ভাষায় বলি খৈল জমে যায়, তো সেটা যদি দীর্ঘদিন জমে থাকে সেটা ইনফেকশন করে কান থেকে পুঁজ আসতে পারে। তবে সাধারণত যেটা হয়, কানের পর্দা ফেটে গেলে মধ্যকর্ণে প্রদাহ হয়, এবং মধ্যকর্ণে যখন প্রদাহ হবে তখন সেখান থেকে পানি এবং পুঁজ তখন কান থেকে বের হয়ে আসবে। আপনি বলছিলেন যে টনসিল, এডিনয়েড হলেও কিন্তু কানে ইনফেকশন হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে আসলে এটা অনেকটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এই টার্মটা, কারণ ছোট বাচ্চাদের হয় কি, কান এবং নাক সবার ক্ষেত্রে আছে, একটা টিউব থাকে আমাদের, আমরা বলি ইউস্টেশন টিউব। এই টিউবের মাধ্যমে আমাদের মধ্যকর্ণের সাথে বাতাস যোগাযোগ হয় বাইরের সাথে। সো এই মধ্যকর্ণের এই যাতায়াতটা হয় নাকের মাধ্যমে। এই টিউবের একটা অংশ, নাকের পিছনের অংশ ন্যাজোফেরিংস বলি, সেখানে গিয়ে খুলে যায়। তো যদি কোনো কারণে নাক বন্ধ থাকে এবং সেখানে অ্যাডেনয়েড থাকে বাচ্চাদের ক্ষেত্রে, সেই অ্যাডেনয়েডটা যদি বড় হয়ে যায় না তখন সেই টিউবটাকে ব্লক করে রাখে, এবং অনেক সময় টনসিলের ইনফেকশনও সেখান থেকে ওই টিউব দিয়ে কানের মধ্যে চলে যেতে পারে। সো ছোটো বাচ্চা যাদের নাক বন্ধ থাকে প্রায়, টনসিলের ইনফেকশন হয় প্রায়, হাঁ করে ঘুমায়, নাক ডাকে ঘুমের মধ্যে, ওরা যদি কানে কম শুনতে পায়, সেক্ষেত্রে অবশ্যই জিনিসটা সিরিয়াসলি নিতে হবে, যে তাকে আগে অবশ্যই অ্যাডেনয়েড এবং টনসিলের চিকিৎসা করতে হবে, না হলে কান ঠিক হওয়ার সম্ভাবনা কম, এবং আস্তে আস্তে তার কান পাকা রোগ বেড়ে কানে কম শুনবে সে। তো সেক্ষেত্রে আসলে এই টনসিল, এডিনয়েড আপনারা কখন এই অপারেশন, বা আমরা যেটা জানি যে অনেকে টনসিল হুলি অপারেশনের কথা বলে, অনেকে এডিনয়েড হুলি অপারেশনের কথা বলে, আসলে কি আদৌ এটা প্রয়োজন আছে? টনসিল অ্যাডেনয়েড একটা আমাদের নর্মাল একটা পার্ট অফ আওয়ার বডি, অর্গান একটা, আমরা বলতে পারি লিম্ফয়েড টিস্যু। এটা সবারই থাকবে, এবং আমাদের আরও কিছু অংশ থাকে, আমরা বলি ওয়েলডিয়ার স্ট্রিং বলে এটাকে। আমাদের ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস, নাকের পিছনের অংশ এবং গলার উপরিভাগে এরা একটা প্রোটেক্টিভ একটা রিং তৈরি করে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাডেনয়েড, যেটা নাকের পিছনে থাকে, গলায় থাকে টনসিল, টাঙের জিব্বার গোড়ায় থাকে কিছু, আমরা বলি লিঙ্গুয়াল টনসিল, গলার পিছনের অংশে থাকে ফ্যারেঞ্জিয়াল টনসিল। তো এরা আসলে প্রোটেক্টিভ, জাস্ট একটা
গার্ড হিসেবে কাজ করে, যেন বডিতে ইনফেকশন না ঢুকতে পারে। এরাই প্রথম আটকানোর চেষ্টা করে। হ্যাঁ, তবে অনেক সময় এটার ব্যত্যয় ঘটে, যখন গার্ড নিজেই মানে ইনফেক্টেড থাকে, সে আসলে তখন ইনফেকশন প্রিভেন্ট করার কোনো ওয়ে নাই, বরং ওরা তখন একটা সোর্স অফ ইনফেকশন হিসেবে কাজ করে। তো বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, যখন এরা বড় হয়ে যায় এবং ইনফেক্টেড হয়, ফ্রিকোয়েন্টলি বাচ্চাটা অসুস্থ থাকে, জ্বর থাকে, গলা ব্যথা থাকে, তার ঠান্ডা সর্দি ভালো হয় না, কাশি লেগে থাকে, এবং ধীরে ধীরে তার সবচেয়ে অ্যালার্মিং যেটা, ফেশিয়াল কিছু চেঞ্জ হয়ে যায়। এটা আমরা বলি যে ইডিওটিক লুক, চেহারার মধ্যে একটা নিষ্প্রভ ভাব চলে আসে এবং তার ইন্টেলিজেন্স কমে যেতে থাকে ধীরে ধীরে, পড়ালেখায় অমনোযোগী হয়। বাবা মা বলে যে আমার ছেলে মেয়েটা আগে তো ভালো ছিল পড়ালেখায়, এদিন সে পড়তে চায় না, ক্লাসে মনোযোগ, টিচার কমপ্লেন করছে, ক্লাসে সে মনোযোগী না, এবং তার স্কুলের রেজাল্ট আস্তে আস্তে খারাপ হচ্ছে। এবং আমরা যখন আসবে আমরা দেখব যে আসলে সে কানে কম শুনছে, এটা তার রেজাল্ট খারাপের একটা কারণ। এবং সবচেয়ে যেটা খারাপ জিনিস সেটা হচ্ছে, যেহেতু তার নাক বন্ধ থাকে, ঘুমের মধ্যে সে অক্সিজেন কম পাচ্ছে, এবং অক্সিজেন কম পাওয়ার কারণে ব্রেন করে কি আস্তে আস্তে তার যে ফাংশন সেটা করতে পারছে না, এবং আস্তে আস্তে বাচ্চাটার আইকিউ কমে যেতে থাকছে। সেক্ষেত্রে আসলে করণীয়টা কি? আগে আমাদেরকে হচ্ছে ডায়াগনোসিস করতে হবে যে তার এক্স্যাক্ট কজটা কি। তো আমরা কিছু টেস্ট করি, ক্লিনিক্যালি আমরা তো বুঝতেই পারি যে কী সমস্যা, তারপরে আমরা কিছু কমন টেস্ট করি, যেমন একটা এক্সরে করে দেখি, আমরা বলি এক্সরে ন্যাজোফ্যারিংস সফট টিস্যু ল্যাটারাল ভিউ। এটা করলে আমরা দেখতে পারবো যে নাকের পিছনের যে অংশ অ্যাডেনয়েডটা থাকে, তা সেটা কতটুকু স্পেস অকুপাই করে রেখেছে। তো আমরা এটাকে গ্রেড করি, গ্রেড 1, 2, 3, 4। যদি ওই স্পেসটা 25% পর্যন্ত ব্লক থাকে, গ্রেড 1, 50% পর্যন্ত থাকলে গ্রেড 2, 75% পর্যন্ত গ্রেড 3, এবং অ্যারাউন্ড যদি মোর দেন 75% গ্রেড 4। গ্রেড 3 এবং 4 থাকলে তার সিমটম বেশি থাকবে। এর সাথে যদি টনসিলও বড় থাকে, তাহলে একটা অবস্ট্রাকটিভ একটা ফিচার তৈরি করে এবং স্লিপ অ্যাপনিয়া করে। এবং এর সাথে আমরা ন্যাজো এন্ডোস্কোপি করি, এন্ডোস্কোপ দিয়ে নাকের ভিতরটা এবং ন্যাজোফ্যারিংসটা চেক করে দেখি আসলে প্র্যাকটিক্যালি কতটুকু স্পেস সে মানে ইনট্যাক্ট রেখেছে বা পেটেন্ট আছে। তো এটা দেখে আমরা আসলে অ্যাসেস করতে পারবো যে তার এই প্রবলেমটা কতটুকু মেডিকেল ট্রিটমেন্টে ভালো হবে আর সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগবে কি না। আমরা প্রথমে পেশেন্টকে কিছু মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে তাকে ফলো আপে আনি যে রিগ্রেস করছে কিনা। অনেক সময় অনেক পেশেন্টই রিগ্রেস করে যায়। লং টার্ম আমরা অ্যান্টিহিস্টামিন দেই, কিছু শর্ট লো ডোজে অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, এবং ন্যাজাল স্টেরয়েড স্প্রে দিয়ে দিই। এবং সে যদি কমন কোল্ড এগুলো অ্যাভয়েড করতে পারে, অ্যালার্জিক খাবারগুলো অ্যাভয়েড করতে পারে, ঠান্ডা খাবার অ্যাভয়েড করতে পারে, দেখা যায় অনেক ক্ষেত্রে রিগ্রেস করে যায়। বাট যদি রিগ্রেস না করে, সেক্ষেত্রে আমরা বলে দিই এটা সার্জারি করাটা বাচ্চার জন্য বেটার অপশন। কারণ আপনারা কিন্তু একটা কথা বলেন যে 12 বছর বয়স পর্যন্ত এডিনয়েডটা বড় হতে পারে, হ্যাঁ, তারপরে আবার 12 বছর পার হয়ে গেলে ওটা অটো রিগ্রেস করে যায়, এরকম একটা কথা আপনারা বলেন। এটা হচ্ছে অ্যাডেনয়েডের একটা ন্যাচারাল গ্রোথ কার্ভ আছে, যে প্রথম দিকে 6-7 বছর পর্যন্ত এটা বাড়বে, 7 থেকে 9-10 পর্যন্ত এটা স্ট্যাটিক থাকে, তারপর আস্তে আস্তে 13 to 14 ইয়ার্সের মধ্যে এটা রিগ্রেস করে নর্মাল ফর্মে চলে আসে। এটা হচ্ছে ন্যাচারাল কার্ভ, গ্রোথ কার্ভ। কিন্তু এটা আমরা যাদের কথা বলছি এটা ন্যাচারাল গ্রোথ কার্ভ, মানে ব্যত্যয় ঘটলো আর কি ন্যাচারালি। ওদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 বছর বয়স থেকে তার অ্যাডেনয়েডটা হিউজলি এনলার্জ হয়ে গেল, যে আসলে ন্যাচারালি এটা যেরকম থাকার কথা এরকম না। গ্রেড 3-4 অ্যাডেনয়েড বাচ্চা 2 বছর 3 বছরের বাচ্চায় নিয়ে আসলো। তো তার যদি মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পর কোনো রকম সিমটম ইমপ্রুভমেন্ট না হয়, সেক্ষেত্রে আমরা তাকে অপারেশন অ্যাডভাইস করি ফর দ্য সেক অফ পেশেন্টস অর দিস চিলড্রেন ফিউচার ইমপ্রুভমেন্ট। ডক্টর আতিক, আমরা কিন্তু ছিলাম কানে, আমরা কান গলা রোগ নিয়ে আমরা কথা বলছিলাম। আচ্ছা, কানের যে রোগগুলো, একটা তো আপনারা বলছি কান গলা রোগ, আমরা এটা বিস্তারিত জানবো, ট্রিটমেন্টে জানবো। এই কানের মধ্যে আর অন্যান্য কি কি রোগ হয়ে থাকে? কমন রোগটা হচ্ছে আসলে কান পাকা রোগ বললেই বা কানের দিয়ে পুঁজ পড়াটা আমরা বুঝি, তবে কানে অসংখ্য রোগ হয়। আমি আগে বলেছিলাম বহিকর্ণের কিছু রোগ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণের কিছু রোগ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সময় আনডায়াগনোস থেকে যায়, কারণ পেশেন্ট হয়তো টাইমলি আমাদের কাছে আসছে না। তার মধ্যে একটা হচ্ছে আঘাতজনিত, যদি কানের পর্দা ফেটে যায় জন্মগতভাবে অথবা পরবর্তীতে কোনো রোগের কারণে, যদি আমাদের মধ্যকর্ণের কিছু ছোট ছোট অস্থি থাকে, আমরা বলি ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপস, এরা নড়াচড়া করার কারণে আমরা আমাদের সাউন্ডটা বাইরে থেকে মধ্যকর্ণ থেকে অন্তকর্ণে প্রবেশ করতে পারে। অনেক সময় সেই হাড়গুলা ফিক্সড হয়ে যায়, আমরা বলি সবচেয়ে ছোট হাড় বডির স্ট্যাপিস বা স্টেপস, সে যদি নড়াচড়া না করে তাহলে আসলে আমাদের সাউন্ড কোনোভাবে আর ভিতরে ঢুকতে পারে না, এবং এই পেশেন্টরা আস্তে আস্তে কানে কম শুনতে থাকে। এবং এদের একটা সমস্যার সাথে থাকে, সেটা হচ্ছে কানে শোষ ভোব শব্দ হতে থাকে সবসময়, এবং অনেক সময় মাথাও ঘোরাতে পারে। আর অন্তকর্ণের কিছু রোগ আছে, যেমন আমরা বলি যে মিনিয়ার্স ডিজিজ আছে, বয়সজনিত কারণে কানে কম শোনা, আমরা বলি প্রেস বায়াকিউসিস, এবং আরও আছে যেমন কিছু ড্রাগসের কারণে কানে কম শুনতে পারে মানুষজন কিছু। আর সবচেয়ে যেটা অ্যালার্মিং আমাদের দেশের জন্য, সেটা হচ্ছে কি শব্দ দূষণের কারণে কানে কম শোনা। স্পেসিফিক্যালি যারা রোড সাইডে কাজ করে, ট্রাফিক পুলিশ, যারা মেকানিক্যাল ওয়ার্কার,
বিভিন্ন লেদ মেশিনে কাজ করে, বয়লার রুমে কাজ করে, গার্মেন্টস ওয়ার্কার যারা মোটর রুমে কাজ করে, এরা কিন্তু দীর্ঘমেয়াদী শ্রবণ প্রতিবন্ধী হয়ে যাবে। এবং অলরেডি এটা নিয়ে আমাদের সাথে স্টাডি হয়েছে এবং দেখা গেছে কিছু কিছু পয়েন্টে ট্রাফিক পুলিশ এবং ওই এলাকার যারা দোকান যা কর্মচারী আছে ওদের মধ্যে কানে কম শোনার প্রবণতা দেখা যাচ্ছে। তো আসলে এই কানে কম শোনার পিছনে আর অন্যান্য কারণগুলো কি? অনেক সময় কিছু পেশেন্ট আমাদের কাছে আসে, বলে যে আমি তো ভালোই ছিলাম, হঠাৎ করে কানে একটা কেমন শব্দ হলো, এরপর থেকে আর কানে শুনতে পাচ্ছি না। সেটা যে কোনো বয়সে হতে পারে। আমরা বলি এটাকে সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস, যেটা ভাইরাস ইনফেকশনের কারণে হয়ে থাকে এবং অল অন সাডেন হয়ে যায়। তো এই ধরনের পেশেন্টগুলো অনেক সময় হয় কি টাইমলি আসে না। আমাদের একটা কাটমার্ক বলি যে অবশ্যই তাকে 72 আওয়ার্সের মধ্যে আমাদের কাছে যদি আসে, অ্যান্টিভাইরাল দিয়ে, হাই ডোজের স্টেরয়েড দিয়ে, আরও কিছু ড্রাগস দিয়ে তাকে ট্রিটমেন্ট করলে ভালো হওয়ার চান্স থাকে। আদারওয়াইজ যদি পেশেন্ট ঠিকমতো টাইমলি না আসতে পারে আমাদের কাছে, যত ওষুধই দেই তার রিকভারির চান্স অনেক কম থাকে। সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট মেসেজ যে কানের যে কোনো সমস্যা যদি হঠাৎ করে কানে কম শুনতে পায় বা কোনো সমস্যা হয়, যেন ইমিডিয়েটলি একজন নাক কান গলা বিশেষজ্ঞ অবশ্যই দেখায়। শুধুমাত্র ফার্মেসি থেকে একটা ওষুধ খেয়ে নিলাম যে দেখি ঠিক হয় কিনা, এক সপ্তাহ দেখি, কিন্তু এই ক্ষেত্রে মানে পার্মানেন্ট ড্যামেজটা যদি প্রিভেন্ট করতে হয় টাইমটা খুব ইম্পর্টেন্ট, মানে গোল্ডেন টাইম। উইদিন 72 আওয়ার্স আসলে পেশেন্টের রিকভারির চান্স অনেক বেশি, আর 72 আওয়ার্সের পরে একদম খুবই কম। অধ্যাপক ডক্টর আতিক, আপনার কাছে আমার একটা প্রশ্ন। ইদানিংকালে আমরা কিন্তু সবাই বিভিন্ন ডিভাইস ব্যবহার করি। আপনার মোবাইলের যে ডিভাইসটা আমাদের কানে সবসময় আমাদের একটা হিয়ারিং এইড একটা থাকেই, আমরা মোবাইলের সাথে তার লাগিয়ে সবসময় রাস্তায় আপনি দেখবেন। এবং দেখছি অনেক সময় অ্যাক্সিডেন্টও হচ্ছে, যে ট্রেন দেখছে না, কানের মধ্যে শব্দ পাচ্ছে না, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এই যে কানের মধ্যে যে মোবাইলের যে একটা সাউন্ড বা এটাতে কোনো আমাদের কানে কোনো ক্ষতি হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে, কারণ এই আপনি নিজে বললেন যে অনেক অ্যাক্সিডেন্টও হচ্ছে। আর যেটা সবচেয়ে বড় হচ্ছে এই যে সাউন্ডটা ওরা ইউজ করছে হেডফোন দিয়ে, অনেক হাই ভলিউম ইউজ করে। অনেক সময় আপনি খেয়াল করে দেখবেন পাশের জন শুনছে, আপনি পাশ থেকে শুনতে পাচ্ছেন সেই সাউন্ডটা এত জোরে। তো যদি কেউ একটা নির্দিষ্ট সাউন্ড ফ্রিকোয়েন্সির বেশি সাউন্ডে কন্টিনিউয়াস সে হেডফোন ইউজ করে, অবশ্যই তার এই শব্দজনিত কানের যে শ্রবণ প্রতিবন্ধিতা সেটা তৈরি হবে। আমরা একটা কাটমার্ক হচ্ছে কেউ যদি 80 ডেসিবল সাউন্ড মোর দেন 6 আওয়ার্স প্রতিদিন 6 ঘন্টা করে 6 মাস অ্যাটলিস্ট সে ইউজ করে কানে, তাহলে অবশ্যই তার কানের শ্রবণ যে শক্তি আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। তো এটা প্রতিরোধের উপায় কি? প্রতিরোধের উপায় 1 নম্বর উপায় হচ্ছে কম ইউজ করা বা ইউজ না করা। আর এটা হচ্ছে কি ভলিউমটা যতটুকু কমানো যায়, সবচেয়ে ভালো হচ্ছে যত কম ইউজ করা যায়। আর করতে হলে একটা নির্দিষ্ট সময়ের বেশি না, অল্প সময়ের জন্য হয়তো করা যাবে প্রতিদিন। আচ্ছা, আমরা যে প্রসঙ্গে শুরু করেছিলাম যে কান গলা রোগ, এটা আসলে আপনার ইএনটি ভাষায় এটার আপনার কি রোগটা বলা হয়? যাদের কান পাকে এবং পর্দা ছিদ্র থাকে আমরা এটাকে বলি ক্রনিক অটিটিস মিডিয়া বা দীর্ঘমেয়াদী কান পাকা রোগ। তো এই ক্ষেত্রে কানের পর্দা ছিদ্র থাকে এবং অনেক সময় আমাদের কানের পিছনে যে মাস্টয়েড বোনস, যেখানে বাতাস থাকে, ওইখানেও ইনফেকশন থাকে, আমরা বলি মাস্টয়েডাইটিস। এই কান পাকা রোগ বা মাস্টয়েডাইটিস যদি থাকে, সেক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট হচ্ছে, আমি আগে বলে নিচ্ছি, পেশেন্টকে প্রথমেই আমরা একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব, মেডিকেল ট্রিটমেন্ট বলি। একটা অ্যান্টিবায়োটিক, কানের ড্রপ এবং নাকের ড্রপ এবং অ্যান্টিহিস্টামিন দিয়ে তাকে আগে কানটাকে আমরা শুকাবো, যেন কান থেকে পুঁজ পানি না আসে। এবং পরবর্তীতে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করব যে আপনার কানের পর্দাটা প্রতিস্থাপন করতে হবে, যেটাকে আমরা মাইরিঙ্গোপ্লাস্টি বা টিম্পেনোপ্লাস্টি অপারেশন বলি। এবং এটা বাংলাদেশের মোটামুটি সারা দেশে এটা হয় এখন, মোটামুটি অ্যাভেলেবেল মাইক্রোস্কোপ এবং এন্ডোস্কোপ দিয়ে করা যায় এবং এটার আউটকামও খুবই ভালো। এই অপারেশন কি সব জায়গায় অ্যাভেলেবল কিনা? আর অপারেশনে করলে পরে আবার সে পুনরায় তার শ্রবণ শক্তি ফিরে পাবে কিনা? এই অপারেশনের আউটকাম আমি যদি বলি, আসলে এটা ডিপেন্ড করবে কে করছে তার উপর। সবার আউটকাম একরকম হবে না। একজনের হয়তো বলবে যে আমার 95% সাকসেস রেট, আরেকজন হতে পারে যে 50% সাকসেস রেট। এক্সপার্টাইজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে যত বেশি এক্সপার্ট তার সাকসেস রেট তত বেশি। ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এখন যদি বলি, এখন মোটামুটি বাংলাদেশের জেলা শহরগুলোতে ম্যাক্সিমাম জায়গায় এটা পৌঁছে গেছে, কারণ আমাদের ইএনটি স্পেশালিস্ট সারা দেশে আছে এখন এবং ওরা এই অপারেশনটা মোটামুটি সাকসেসফুলি করছে এটা। তবে ভালো সেন্টারে ভালো সার্জনের কাছে করলে অবশ্যই তার আউটকামটা অনেক বেশি আসবে। আউটকামের মধ্যে আমি যদি বলি, কিছু আমরা বলে দিই পেশেন্টকে যে আপনার এখন যে কান থেকে পুঁজ পানি পড়া ছিল, অপারেশন সাকসেসফুল হয়ে গেলে এটা আর হবে না। আপনি ইচ্ছা মতো ডুব দিয়ে গোসল করতে পারবেন, বৃষ্টিতে ভিজতে পারবেন, আপনার কান থেকে আর তখন পুঁজ পড়বে না বা পানি পড়বে না। আর শ্রবণ শক্তি ফিরে পাওয়ার ব্যাপারে আসলে ডিপেন্ড করে আপনি কখন অপারেশন করছেন। যদি আপনার দীর্ঘমেয়াদী কান পাকা রোগ থাকে এবং সেটা অন্তঃকর্ণকে এফেক্ট করে, সেক্ষেত্রে তো খুব বেশি আপনার শ্রবণ শক্তি ফিরে না আসতে পারে। তবে যদি আর্লি অপারেশন করা যায়,
সেক্ষেত্রে কিন্তু অলমোস্ট আমরা বলি যে নর্মালের মতোই আবার শুনতে পাবেন। অথবা একটা আতিক, আরেকটা জিনিস আমরা প্রায় দেখি যে এই যে যাদের কান গলার রোগ আছে, অনেক সময় অনেক সিনিয়রদেরকেও আমরা দেখি কান গলার রোগ নিয়ে খুব বাজে একটা দুর্গন্ধ আসে। তো এটাকে আসলে কিভাবে এই আপনারা তো বলেছেন যে এটা সার্জিক্যাল টয়লেটিং বা পরিষ্কার করা, বা এই কানটা ভালো রাখার উপায়টা কি? আচ্ছা, কান পাকা রোগ আমরা বলি যে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে শুধু সিম্পল, যেটা কানের পর্দাটা ফুটো হয়ে গেছে, তার ভিতরে আর কোনো ইনফেকশন নাই, জাস্ট মাঝে মাঝে পানি গেলে বা ঠান্ডা লাগলে কান থেকে পুজ আসে। আর আরেকটা গ্রুপ আছে মধ্যকর্ণে এবং পিছনে যে হাড়গুলো থাকে আমরা বলি মাস্টয়েড, ওইখানেও ইনফেকশন ঢুকে যায় এবং এটাকে বলি যে কোলিস্টেটোমা বা আনসেফ টাইপ অফ যে কানের রোগ, আমরা বলি আনসেফ ক্রনিক অটাইটিস মিডিয়া। তো ওই ক্ষেত্রে আসলে মেডিকেল ট্রিটমেন্ট খুব একটা কার্যকরী হয় না। আনসেফ যদি হয় সেক্ষেত্রে আমরা বলি যে অপারেশনটা একদম তার জন্য ম্যান্ডেটরি, করতেই হবে। না করলে তার কিছু ব্রেনের এবং অন্যান্য সাইড ইফেক্ট দেখা দিবে। তার ইনফেকশনটা ব্রেনে চলে যেতে পারে, কানের পিছনে চলে যেতে পারে, নার্ভে চলে যেতে পারে। বাট যদি সেফ টাইপের পারফোরেশন হয় আমরা বলি যে তার অপারেশন করলে ভালো হয়। বাট যদি সে কোনো কারণে না করতে চায় তাকে কিছু অ্যাডভাইস দিয়ে দিই যে আপনি কান খোঁচাবেন না, ডুব দিয়ে গোসল করবেন না, অযথা কান পরিষ্কার করবেন না এবং ঠান্ডা না লাগানোর চেষ্টা করবেন, তাহলে আপনি ভালো থাকবেন। আর এমনিতে ধর কান ছিদ্রি আছে, অনেক সময় দেখা যায় জন্মগতভাবেও কিন্তু কানের ছিদ্রি নিয়ে আসে। এই কানের ছিদ্রি কি অটো হিল হওয়ার কোনো পদ্ধতি আছে কিনা? হ্যাঁ, অনেক ক্ষেত্রে কান পাকা রোগ নিজে নিজে ভালো হয়ে যেতে পারে, যদিও সংখ্যাটা খুবই কম, তবে চান্স আছে। সাধারণত ছোট ছিদ্র থাকলে যদি সে সব নিয়মকানুন ঠিকমতো মানতে পারে, অনেক সময় দেখা যায় আমার কানের পর্দাটা নর্মালি আবার হিলিং হয়ে যায়। কারণ আমরা বলি যে কানের পর্দা হচ্ছে একটা এপিথেলিয়াম এবং আমরা জানি যে এপিথেলিয়াম একটা টেন্ডেন্সি হচ্ছে রিগ্রো করতে পারে, সে আবার বাড়তে পারে নিজে নিজেই। সো আমি যদি তাকে কোনো ডিস্টার্ব না করি, কানে ইনফেকশন না হয়, তাহলে অনেক সময় চান্স থাকে এটা আবার ন্যাচারালি হিল হয়ে যাওয়ার। তবে সংখ্যাটা খুব কম, বাট হতে পারে। এই জন্য আমরা কান পাকা রোগ হলে সাথে সাথে অপারেশন অ্যাডভাইস করি না, আমরা 3 মাস 6 মাস ওয়েট করতে বলি যে আপনি ওয়েট করে দেখেন, যে যদি ভালো হয় তাহলে এত ভালো, না হলে অপারেশনে যাবেন। অথবা একটা আতিক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কান ভালো রাখার কোনো প্রিভেন্টিভ মেজার থাকলে আপনি বলতে পারেন। জি, আমি দর্শকদেরকে বলবো যে আপনারা অযথা কান খোঁচাবেন না। কানের মধ্যে যা পাবেন হাতের কাছে, কাঠি হোক, কটন বাড বা কোনো শার্প ধারালো জিনিস দিয়ে কানে খোঁচাখুচি করবেন না। রাস্তার পাশে ময়লা বা যারা বসে থাকে কান পরিষ্কার করার জন্য, ওদের কাছে যাবেন না কান পরিষ্কার করতে। আর ঠান্ডা অ্যাভয়েড করতে হবে এবং যখনই কোনো কানের সমস্যা দেখা যাবে সাথে সাথে একজন নাক কান গলা বিশেষজ্ঞ দেখাবেন। আমরা প্রথমেই যদি ফার্মেসিতে গিয়ে বা অন্য কারোর কাছে গিয়ে চেষ্টা করি যে এটা চিকিৎসা করে দেখি ভালো হয় কিনা, এবং পরবর্তীতে আমি যেটা আগে বলেছি যে স্থায়ীভাবে আপনার কানের বধিরতা হতে পারে। তো যে কোনো সমস্যার জন্য অবশ্যই প্রাথমিকভাবে যদি নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যায়, আশা করি আপনার কান ভালো হয়ে যাবে এবং আশা করি আপনারা ভালো থাকবেন এবং কানের যত্ন নেবেন। অধ্যাপক ডক্টর আতিকুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। প্রিয় দর্শক, অযথা কান খোঁচাখুচি করলে আমরা হাতের কাছে যা পাই, কটন বাড, ম্যাচের কাঠি, ক্লিপ, গাড়ির চাবি, আমরা কান খোঁচানোর চেষ্টা করি। তাতে করে আমাদের কানের ইনফেকশন হওয়ার ঝুঁকিটা অনেকাংশেই বেড়ে যায়। দর্শক, আপনার কানের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।